আজ শুক্রবার, যার কারণে টিউশনি করতে যায়নি। তানিয়ার কথাগুলো বারবার মনে পড়ছে। অনেক চেষ্টা করেও ওর বান্ধবীদের অপমানজনক কথাগুলো মাথা থেকে সরাতে পারছি না। একবার মনে হচ্ছে ঠিকই করেছে তার বান্ধবীরা। কি আছে আমার? না আছে টাকা, না আছে ভালো চাকরি, আমার সাথে থাকবে কি করে? সারা জীবন যে মানুষটা বিলাসবহুল জীবনযাপন করে এসেছে, সে অবশ্যই হুট করে কষ্টের জীবনযাপন করতে পারবে না। তানিয়া হয়তো আবেগ বলে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেছে, তাই হয়তো এমন করেছে। আবার মনে হচ্ছে এভাবে একজন মানুষকে অপমান করা মোটেও উচিত নয়। জীবনে গার্লফ্রেন্ড ছাড়াও দরকারি মানুষ থাকে। মানুষের সমস্যা থাকতে পারে, একজন মানুষ চাইলেই তো আর হুট করে বিয়ে করতে পারে না। তার জন্য ভালো ঘর দরকার, ভালো উপার্জন দরকার। আমার থাকার মতো কোনো ভালো ঘর নেই, খুব বেশি ইনকামও করি না। এই ছোট্ট একটা রুম, যেটাতে নিজেই চাপাচাপি করে থাকি, সেখানে অন্য একজন মানুষকে নিয়ে কিভাবে থাকবো? তানিয়া হয়তো আমার সাথে কষ্ট করে থাকতে পারবে, কিন্তু দুদিন পর যখন তাকে আমি বিলাসিতা দিতে পারবো না, অভাব অনাটনের বেড়া জালে ফেলবো, তখন সেই হয়তো বলবে আমি তার জীবনটা নষ্ট করে দিয়েছি। সেই দিন কথাগুলো আমি সহ্য করতে পারবো না। কি দরকার একটা মানুষকে বিলাসিতার জীবন থেকে কষ্টের জীবনে প্রতিস্থাপন করার? যখন অনার্সে পড়তাম তখন কত স্বপ্ন দেখতাম। নতুন যখন প্রেম হলো আমাদের, তখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কত কল্পনা করেছিলাম, কত কি ভেবে রেখেছিলাম। অনার্স পাস করে আমি বিসিএস দিব, দিনরাত পড়াশোনা করে ক্যাডার হব, তারপর তানিয়ার আমি সুখের সংসার করব। কিন্তু যখন অনার্স শেষ করে চাকরির জন্য পড়ালেখায় মনোযোগী হব, ভাবলাম ঠিক তখনই নেমে এলো পরিবারের হাল ধরার দায়িত্ব। না পেরেছি পরিবারের হাল ধরতে, না পেরেছি চাকরির জন্য পড়ালেখা করতে। অনার্স শেষ করে 2 বছর পার হওয়ার পরেও নিজের একটা স্থায়ী ঠিকানার ব্যবস্থা করতে পারিনি। সারাদিন টিউশনি শেষ করে রাতে যখন পড়তে বসতাম, তখনই দুনিয়া টেনশন এসে মাথায় চাপত। পড়াশোনাও হতো না। যখন জীবন থেকে 2টা মূল্যবান বছর চলে গেল, তখন বুঝলাম কতটা পিছিয়ে গিয়েছিলাম। অথচ এই 2টা বছর আমার জীবনের প্রতিষ্ঠিত হওয়ার সময় ছিল, কিন্তু আমি পারি নিজেকে প্রতিষ্ঠা করতে। বাসায় যেতে যেতে প্রায় রাত 10টা বেজে গেল। এত রাতে বাসায় কেউ জেগে থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে 10টার আগে। তবে আজ মা জেগে আছে, হয়তো বিশেষ কোনো কারণ আছে, না হলে মা এত রাতে জেগে থাকার কথা না। মা বলল, তোর মামা এসেছিল, বিকাল 3টা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছে, তুই আসলি না দেখে চলে গেল। আমি বললাম, বিশেষ কোনো কারণে এসেছিলেন? মা বলল, হ্যাঁ, তোর জন্য একটা চাকরির কথা বলে গেছে। তোর বাবা ওইদিকে শরীরের স্বাস্থ্য ভালো না, চাকরিটা বোধহয় বেশি করতে পারবে না। আমি বললাম, কি চাকরির কথা বলেছে? মা বলল, তোর মামার এক পরিচিত লোক একটা হোটেল দিয়েছেন নতুন, সেখানে একজন ম্যানেজার লাগবে। আমি বললাম, খাবার বিল নিতে হবে তাই তো? মা বলল, ওভাবে বলিস কেন? বসে বসে শুধু টাকাগুলো হিসাব করবি? থাকা খাওয়া বাদে মাসে 15,000 টাকা দেবে। বিশ্বস্ত হতে পারলে আরো বাড়িয়ে দেবে বলেছে। টিউশনি করে যে টাকাটা দিস সেটা কোনো কাজে আসে না, একসঙ্গে টাকাগুলো পেলে কিছু একটা করা যায়। হাসিনাকে তো বিয়ে দিতে হবে, এখন থেকে তো ভাবতে হবে। আমি মার কথা কখনো না করিনি, সবসময় শুনেছি। হয়তো বাবা বললে চাকরিটা করতাম না, কিন্তু মায়ের মমতা ভরা মুখের দিকে তাকিয়ে না করতে পারিনি। মাকে যখন বললাম চাকরিটা আমি করব, তখন তার চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যেতে দেখলাম। কত মানুষই তো সেরা সেরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে বাড়িতে বেকার বসে আছে। কত মানুষই তো লেখাপড়া করে দিনমজুরের কাজ করছে শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য। সেদিক দিয়ে চাকরিটা খারাপ না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তানিয়াকে এর মাঝে একদিন অনেক রাতে ফোন দিয়েছিলাম। তার ফোন ওয়েটিং দেখে অনেক রাগ হয়েছিল। আবার পরক্ষণেই ভাবলাম, রাগ হওয়াটা আমার মানায় না, আর সে তো আত্মীয়র সাথেও কথা বলতে পারে। আবার মনে হলো, এত রাতে তো কোনো আত্মীয়র সাথে কথা বলার কথা না।
আসলে এই জিনিসটা খুব বিরক্তিকর। যারা নিজের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের ফোনের মধ্যে রাতে ব্যস্ত পেয়েছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারবে এটা কতটা বিরক্তিকর। ভেবেছিলাম তানিয়া কল ব্যাক করবে, কিন্তু সেটা হলো না। সে আর কল করল না। হয়তো ফোন দিয়েছি এটা তার চোখেই পড়েনি। এভাবে একটা মাস কেটে গেল। তানিয়ার সাথে আমার যোগাযোগ হলো না। দুদিন হলো মামার দেওয়া নতুন চাকরি জয়েন করেছি। মানুষের বিচিত্র রকমের কথা শুনতে শুনতেই দিন কেটে যায়। কত কাপলদের দেখি একসাথে বসে ভালোবাসার বিনিময় করছে। তানিয়ার কথা খুব মনে পড়ে। তার সাথেও তো অনেক ভালোবাসার বিনিময় করেছি আমি। হয়তো বা এত দামি রেস্টুরেন্টে কোনোদিনও নিয়ে আসতে পারিনি, তবে ফুটপাতে একসাথে বসে ফুচকা খেয়েছি, হাতে হাত রেখে অনেক দূর হেঁটেছি। তবে সেসব আজ শুধুই অতীত। ইদানিং নিজেকে খুব ব্যস্ত রাখার চেষ্টা করছি। সকাল থেকে বিকেল পর্যন্ত হোটেলে থাকি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি। 1 মিনিটের জন্য হয়তো ফ্রি হতে পারি না, হলেও সেটা খুব কম। সন্ধ্যার সময় বাসায় ফিরেই বাধ্য ছেলের মতো পড়তে বসি শুধু নিজেকে ব্যস্ত রাখার জন্য, কিংবা ভবিষ্যতে যদি সোনার হরিণের দেখা পেয়ে যায় সেই ক্ষীণ আশা। আরেকটা কারণে ব্যস্ত রাখি নিজেকে। ব্যস্ত থাকলে কষ্টগুলো খুব একটা জ্বালাতে পারে না, টেনশনও কম হয়। যে মানুষটা যত বেশি ব্যস্ত থাকে তার টেনশন তত কম, দুঃখ তত কম। টেনশন করার সময় হয় না। রাতে ঘুমাবার সময় একটু টেনশন হয়, তবে ঘুমিয়ে গেলে সেটাও থাকে না। বসে বসে কাস্টমারদের চেয়ে দেখছিলাম পরিচিত কেউ আসে নাকি। কতদিন হলো আসি এখানে, অথচ চেনা জানা কেউ কখনো এলো না। পরিচিত কেউ এলে তাকে বসিয়ে তার সাথে জমিয়ে গল্প করব। তারপর যখন টাকা দিতে যাবে তখন এমন ভাব করব যে টাকা দিলে আমি অনেক রাগ করব। এই অচেনা অজানা যা পরিচিত শহরে একজন চেনা মানুষ এসেছে, তার কাছ থেকে টাকা নেওয়াটা কোনো মানবতার মাঝে পড়ে না। আমিও নেব না। আমি নিজের চোখে মুখে একটু পানি দিলাম। তানিয়ার মতো কাউকে দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস হচ্ছে না ওটা তানিয়া, কিন্তু যখন চোখে পানি ছিটালাম তখন স্পষ্ট দেখতে পেলাম ওটা তানিয়াই। তার সাথে একটা ছেলেও এসেছে। খুব কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু কি করে তার সামনে যাব ভেবেই পেলাম না। ওয়েটারকে জিজ্ঞেস করলাম ওই কোনার টেবিলে বসে থাকা মানুষগুলো কি অর্ডার করেছে। তারপর আমি নিজেই অর্ডারগুলো নিয়ে তানিয়ার সামনে যাই। তানিয়া আমাকে এভাবে দেখে অনেকটাই অবাক হয়েছে, কিন্তু তার সামনে কেউ একজন থাকাতে হয়তো কিছু বলতে পারছে না। খুব যত্ন করে নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাবার পরিবেশন করেছিলাম, শুধু তানিয়ার সাথে একটু কথা বলার জন্য। কিন্তু তানিয়া সেদিন চুপ করেছিল। সুযোগ পেয়ে তানিয়া শুধু একটা কথাই বলেছিল, ওয়েটার হিসাবে তোমাকে বেশ ভালো বানিয়েছে। আমার হবু হাজবেন্ডকে বলতে ইচ্ছে করছে তোমাকে যেন বক্সিসটা একটু বাড়িয়ে দেয়। খুব যত্ন করেছো খাওয়ার সময়। আমি বললাম, সব মানুষকে তো আর সব জায়গায় ভালো মানাবে না। তোমাকে যেমন তোমার হবু হাজবেন্ডের সাথে খুব ভালো মানিয়েছে, আমাকে হয়তো ওয়েটার হিসেবে ভালো বানিয়েছে। কথাটা শেষ না হতেই তানিয়ার হবু স্বামী ওয়াশরুম থেকে এসে আমার হাতে 100 টাকার একটা নোট দিয়ে বেরিয়ে গেল, সাথে তানিয়াও। তানিয়া আমার দিকে সহানুভূতি ভরা চোখে গাড় গুড়িয়ে তাকিয়ে চলে যাচ্ছে। তার মায়া ভরা চোখ দুটো হয়তো এটাই বোঝাতে চাচ্ছে যে সে আমাকে প্রতিনিয়তই বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো বলতে পারেনি।